হ্যালো স্টুডেন্টস, তোমাদের জন্য আজকে একটা ভেরি স্পেশাল ক্লাস। কি টপিক রয়েছে দেখতেই পাচ্ছ। আজকে রয়েছে সায়েন্সের উপরে প্রশ্ন উত্তর। সায়েন্স বা জেনারেল সায়েন্স থেকে যেটা কম্পিটিটিভ এক্সামে এসে থাকে, সেটা থেকে আমরা 100 কোশ্চেন, স্পেশাল 100 কোশ্চেন আলোচনা করব, যেটা আপকামিং ডাব্লিউবিপি কেপি এক্সামের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, যেগুলো আমাদের প্রিভিয়াস ইয়ারে এসেছে এবং সামনের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ, সেই সংক্রান্ত আমরা 100 এমসিকিউ আলোচনা করব। এগুলো আমাদের পরপর সেশন থাকবে। যদি কোনো ক্লাস তোমরা মিস করে যাও তাহলে অবশ্যই আগের ক্লাসগুলো দেখে নেবে, তাহলে ইম্পর্টেন্ট পিডিএফ গুলো বা ইম্পর্টেন্ট ক্লাসগুলো কিন্তু পেয়ে যাবে। তো আজকে আমরা 100 এমসিকিউ এর প্রথম ক্লাস আলোচনা করছি। পরের দিন আমরা এর সেকেন্ড ক্লাস আলোচনা করব। তোমরা যদি পরে সেকেন্ড ক্লাস দেখো, তখন প্রথম ক্লাস আবার দেখে নেবে। চলো, ফার্স্ট কোশ্চেন কি বলেছে? কোষের মস্তিষ্ক কাকে বলা হয়? আমাদের কোষ বা প্রত্যেকের মানব দেহ গঠিত হয় সেল বা কোষ দ্বারা। তো কোষের মস্তিষ্ক বলা হয় নিউক্লিয়াসকে, কারণ নিউক্লিয়াস কি করে? কোষের যে সমস্ত কার্যকলাপ সেগুলোকে নিয়ন্ত্রণ করে থাকে। এবং এই কোষের মধ্যে যে ডিএনএ বা জেনেটিক তথ্য থাকে, যেটা কোষের বৃদ্ধি, বিভাজন এবং প্রোটিন তৈরির নির্দেশনা দিয়ে থাকে। অর্থাৎ নিউক্লিয়াস কোষের রিমোট কন্ট্রোল সেন্টারের মতো কাজ করে। এই জন্য কোষের মস্তিষ্ক বলা হয় নিউক্লিয়াসকে। যেমন মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বলা হয়, কারণ মাইটোকন্ড্রিয়া আমাদের জন্য শক্তি তৈরি করে। রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়, কারণ রাইবোজোম থেকে প্রোটিন সংশ্লেষ হয়। সেরকম কোষের মস্তিষ্ক বলা হয় নিউক্লিয়াসকে। ওকে, চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখা যাক। পরবর্তী প্রশ্ন এসেছে, নিচের কোনটি রক্ত দ্বারা সংক্রামিত হয়? দেখো, বাকি এর মধ্যে অ্যান্সার হবে অপশন সি, এইডস। এইডস এর পুরো নাম অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম, অর্থাৎ অর্জিত অনাক্রমণতা অভাবজনিত রোগ লক্ষণ সমষ্টি হলো এটি। ভাইরাস জনিত রোগ বা রক্ত, যেটা বীর্য, যোনিস্রাব বা বুকের দুধের মাধ্যমে সংক্রামিত হতে পারে। এটি প্রধানত অনিরাপদ যৌন মিলন, সংক্রামিত রক্ত গ্রহণ বা দূষিত সিরিঞ্জ ব্যবহারের মাধ্যমে ছড়ায়। যেগুলো আমরা জানি যে এইডস হচ্ছে এইচআইভি ভাইরাস, হিউম্যান ইমিউনো ভাইরাসের জন্য এইডস রোগ দেখা দেয়। এর ফলে কি হয়? আমাদের যে ইমিউনিটি বা অনাক্রমণতার অভাব দেখা দেয়। ফলে পরবর্তীকালে তোমার ঠান্ডা লাগা, সর্দি, কাশি, যে কোনো রোগে তোমার মৃত্যু হয়। অর্থাৎ তোমার যে ডাব্লিউবিসি যে আমাদের অনাক্রমণতা সৃষ্টি করে, সেটা কিন্তু সম্পূর্ণ ধ্বংস করে দেয় এইডস রোগে। এটা কিন্তু কারোর সাথে খাওয়া বসা বা একসাথে খাওয়া দাওয়া করলে কিন্তু হয় না। এটা হয় কেউ যদি অনিরাপদ যৌন মিলন করে, মানে মানে যে কোনো ব্যক্তি যার এইডস রয়েছে তার সাথে যদি উইদাউট কন্ডম কেউ যৌন মিলন করে, সেক্ষেত্রে এটা ছড়ায়। অথবা যদি কোনো ব্যক্তির এইডস রয়েছে তার যদি রক্ত আরেকজনকে দেওয়া হয়, অথবা সেই ব্যক্তিকে কেউ যদি যে সিরিঞ্জ দিয়ে রক্ত দিয়েছে বা কোনো কিছু করেছে সেটা যদি দেওয়া হয়, সেটা হয়ে থাকে। একটা বিশেষ বিষয় মনে রাখার মতো এটাই, যে যারা সেলুনে দাড়ি কাটতে যাও, তো তারা সেখানে যে ব্লেডটা ব্যবহার করা হয়, যদি কোনো এইডস ব্যক্তির মানে ব্লেড দিয়ে তোমার যদি সে যদি সেভ করা হয়, সেই ব্লেড দিয়ে যদি তোমার সেভ করা হয়, তাহলে কিন্তু এইডস ছড়িয়ে পড়ে। ফলে এটা কিন্তু একটু সুনিশ্চিত করবে, যখন কোনো মানে সেলুন বা পার্লারে গিয়ে কেউ যখন এই ব্লেড জাতীয় কোনো জিনিস ব্যবহার করবে, সেটা অবশ্যই যেন নতুন বা আনটাচড হয়ে থাকে। ওকে, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আমাদের চ্যানেল থেকে তোমরা কি পাবে আর কেন তোমরা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবে? প্রথমত, আমাদের চ্যানেল থেকে তোমরা কি পাচ্ছ? সমস্ত লাইভ ক্লাস তোমরা পাচ্ছ। লাইভ ক্লাস যেগুলো গুগল মিটে হবে, সবচেয়ে সেফ মিডিয়াম। এছাড়া সেই লাইভ ক্লাসগুলোর রেকর্ডিং তোমরা পেয়ে যাবে গুগল ক্লাসরুম অ্যাপে। এছাড়া অনলাইন মক টেস্ট থাকবে এবং পিডিএফ স্টাডি মেটেরিয়াল থাকবে। সমস্ত যে কোর্সের যে বিষয়বস্তু সবই কিন্তু আপকামিং ডাব্লিউবিপি, কেপি, রেলওয়েজ, পিএসসি, এসএসসি, আপার প্রাইমারি, প্রাইমারি টেট এবং এসএলএসটি হিস্ট্রি সাবজেক্টের জন্য কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তোমরা এগুলো কিন্তু যে কোনো সময়, আমাদের ব্যাচ শুরু হয় তো তোমরা সেই ব্যাচে এনরোল করে নিজেদের প্রস্তুতিকে এক্সামের জন্য চূড়ান্ত করতে পারো। এছাড়া তোমরা যদি প্রিন্টেড স্টাডি মেটেরিয়াল চাও, তোমরা কোর্স এবং সাথে যদি প্রিন্টেড স্টাডি মেটেরিয়াল চাও সেটাও পাবে, অথবা শুধু যদি প্রিন্টেড স্টাডি মেটেরিয়াল বা শুধু যদি পিডিএফ স্টাডি মেটেরিয়াল চাও, সেটাও কিন্তু আমাদের কাছে পারচেস করতে পারবে। এর জন্য নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নাও, এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নাও এবং একটা লাইক দিতে ভুলো না। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। বাঁধের জলে কি শক্তি সঞ্চিত থাকে? দেখো, প্রত্যেকেই জানি যে বাঁধের জল, আমাদের যে বিভিন্ন নদীর জলকে সংরক্ষণ করার জন্য বাঁধ দেওয়া হয়। তো বাঁধের জল একটা নির্দিষ্ট উচ্চতায় সঞ্চিত থাকে বলে এখানে স্থির অবস্থায় থাকে। এই উচ্চতা এবং অবস্থানের জন্য এখানে স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জি থাকে, যেটা এমজিএইচ দিয়ে আমরা রিপ্রেজেন্ট করে থাকি।
এই শক্তিকে মহাকর্ষীয় বিভব শক্তি হিসেবে বলা যেতে পারে, যা জল যখন প্রবাহিত হয় তখন তা গতি শক্তিতে রূপান্তরিত হয়। জেনে রাখবে, যেখানে বাঁধ দেওয়া হয় সেখানে কিন্তু হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট বা জলবিদ্যুৎ প্রকল্প তৈরি করা হয়। কারণ জলবিদ্যুৎ প্রকল্প তৈরি করার জন্য বাঁধ থেকে যে জলটা বেরোবে সেই জলটাকে ভীষণ গতিতে ছাড়তে হয়। ঠিক আছে, তো সেই কারণে কিন্তু এই যে বাঁধ আমাদের ভারতে ভীষণ গুরুত্বপূর্ণ। প্রচুর আমাদের এরকম বাঁধ আছে, মাইথন ড্যাম থেকে শুরু করে বহুত অনেক ড্যাম আমাদের রয়েছে। তো তার মধ্যে আমাদের স্থিতিশক্তি সঞ্চিত থাকে। পরবর্তী প্রশ্ন, মানব দেহের সবচেয়ে হালকা অস্থির নাম কি? অবশ্যই আমরা জানি সবচেয়ে হালকা অস্থি বা সবচেয়ে ছোট অস্থি মানব দেহের, সেটা হচ্ছে স্টেপিস, যেটা আমাদের কানে অবস্থিত, মধ্যকর্ণে অবস্থিত, যেটা দেখতে অশ্বারোহীর পাদানির মতো, মানে যারা ঘোড়া চালায় তার পাদানির মতো। আর সবচেয়ে বড় অস্থি আমাদের মানব দেহে অবস্থিত ফিমার, যেটা আমাদের হাঁটুতে দেখা যায়, যেটা হচ্ছে বড় এবং ভারী অস্থি। তো সবচেয়ে হালকা অস্থি আমাদের স্টেপিস, যেটা আমাদের মধ্যকর্ণে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, পদার্থের চতুর্থ অবস্থার নাম কি? দেখো, আমরা ছোটবেলা থেকে পড়েছি পদার্থের তিনটে অবস্থা, কঠিন, তরল এবং গ্যাসীয়। পদার্থের কিন্তু চতুর্থ অবস্থাও রয়েছে, পঞ্চম অবস্থাও রয়েছে, 12টা অবস্থাও রয়েছে। তো আমরা সব আলোচনা করব না। পদার্থের চতুর্থ অবস্থা হচ্ছে প্লাজমা। এটা এমন একটা অবস্থা যেখানে আয়নযুক্ত পদার্থ অত্যন্ত বৈদ্যুতিক ভাবে পরিবাহী হয়ে ওঠে। যে মহাবিশ্বে দৃশ্যমান পদার্থের প্রায় 99% প্লাজমা অবস্থায় থাকে, যেমন সূর্য এবং অন্যান্য নক্ষত্র। ব্যাপারটা হচ্ছে, কোনো একটা জিনিস যেটা কঠিন সেটাকে তাপ দেওয়ার ফলে কি হয়, তরলে পরিণত হয়। আরো তাপ দেওয়ার পরে সেটা গ্যাসে পরিণত হয়। এবার যখন গ্যাসকে আরো তাপ দেওয়া হয় তখন গ্যাসের মধ্যে যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন আছে সেগুলো ভেঙে যায়। আর যখনই এগুলো ভেঙে যায় সম্পূর্ণভাবে, এদের মধ্যে যে ইলেকট্রন গুলো, এগুলো প্রচন্ড ভাবে তড়িতের পরিবাহী হয়ে ওঠে। সেটাই হচ্ছে প্লাজমা স্টেট। যেহেতু সূর্য বা নক্ষত্রের যে অবস্থা, প্রচন্ড উষ্ণতায় তারা থাকে, সেই কারণে এদের অবস্থা হচ্ছে চতুর্থ অবস্থা বা প্লাজমা সিচুয়েশন। এছাড়া বোস আইনস্টাইন ম্যাটারও রয়েছে, সেগুলো পরবর্তীকালে যদি কোনো ভিডিও থাকে আমরা অবশ্যই আলোচনা করব। কোনো বস্তুর একক ভরের আয়তনকে কি বলা হয়? অবশ্যই একক ভরের আয়তনকে তার ঘনত্ব বলা হয়, কারণ ঘনত্ব সমান ভর বাই আয়তন। এটা পদার্থের একটা মৌলিক ভৌত ধর্ম, কোন একটা ডেনসিটি বা ঘনত্ব। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি দ্বিতীয় শ্রেণীর লিভার? দেখুন, আমরা জানি তিনটে লিভার হয়ে থাকে, তিনটি শ্রেণী, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী। এর মধ্যে দ্বিতীয় লিভারের যে যান্ত্রিক সুবিধা সেটা কিন্তু সবসময় কম হয়ে থাকে। সেই জন্য এখানে ভার, যেটা লোড, এবং আলম্ব, সেটা কি হয়, ভরের মধ্যে অবস্থান করে। এই কারণে ভার বাহু যেটা হয় সেটা সবসময় ছোট হয়, বল বাহু সবচেয়ে বড় হয়। এই কারণে দ্বিতীয় শ্রেণীর যে লিভার, তার যান্ত্রিক সুবিধা সবসময় একের বেশি হয়ে থাকে। এবং জাঁতি হচ্ছে তার উদাহরণ, যেখানে বাদাম বা সুপারি দিয়ে আলম্ব এবং বলের মাঝখানে রাখা হয়, তাই এটা দ্বিতীয় শ্রেণীর লিভারের ভালো একটা উদাহরণ। ওকে, পরবর্তী প্রশ্ন, কোন রোগীকে আয়োডিন দেওয়া হয়? আমরা জানি আয়োডিনের ডেফিসিটের কারণে হয় গলগণ্ড বা গয়টার রোগ, যার ফলে আয়োডিন, এই কারণে এই রোগে থাইরয়েড গ্রন্থি ফুলে যায়, কারণ থাইরয়েড গ্রন্থি থেকে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন টিএসএইচ উৎপন্ন হয়। তো আয়োডিন থাইরয়েড হরমোন সৃষ্টি করতে সাহায্য করে। এই গ্রন্থি যদি সঠিক কার্যকারিতার অভাব দেখা যায়, তাহলে কিন্তু গয়টার রোগ দেখা যায়। এটা বেসিক্যালি আয়োডিনের অভাবে হয়, যেটা আমরা আয়োডিন যে নুন, তার মাধ্যমে আমাদের অভাব পূরণ করতে পারি। এছাড়া যে রাতকানা রোগ যেটা হয়, সেটা ভিটামিন এ এর অভাবে হয়। আর যে রিকেট রোগ হয়, সেটা ভিটামিন ডি এর অভাবে হয়। যদি ছোট বাচ্চা হয় সেক্ষেত্রে ভিটামিন ডি এর অভাবে রিকেট হয়, আর যদি বড় হয় তখন সেটা অস্ট্রিও ম্যালেসিয়া হয়ে থাকে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল। পরবর্তী প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ দেখা যায়? এক্ষুনি বললাম যে রাতকানা রোগ দেখা যায় ভিটামিন এ এর অভাবে। এর ফলে আমাদের যে চোখের মধ্যে যে রেটিনা রয়েছে, যেখানে আমাদের ইমেজ ফরমেশন হয়, তো সেই রেটিনার কার্যকারিতার জন্য এই যে রডোপ্সিন নামক রঞ্জক সংশ্লেষণ কমে যায়। রড কোষ আর কোন কোষ বলা হয়? রড কোষ যেটা বলা হয় সেটা হচ্ছে রোডোপ্সিন, যেটা আমাদের রঞ্জক সংশ্লেষে সাহায্য করে, ফলে যা আমাদের কম আলোতে দেখতে সাহায্য করে। ফলে এর অভাবে অল্প আলোতে আমাদের দেখতে কিন্তু অসুবিধে হয়ে থাকে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল। পরবর্তী প্রশ্ন, লজ্জাবতী গাছের যে চলন দেখা যায় তার নাম কি? দেখো, লজ্জাবতী গাছের পাতাকে স্পর্শ করলে কি হয়, গাছের পাতাগুলো বন্ধ হয়ে যায়। এটা হচ্ছে সিসমোন্যাস্টিক চলন বা রাসায়নিক চলন। মানে ব্যাপারটা কি হয়, যখনই টাচ করা হয় তখন কি হয়, লজ্জাবতী গাছের পাতা রসস্ফীতি হয়, প্রচন্ড রস তৈরি হয়। এর ফলে কি হয়, পাতাগুলো ভারী হয়ে যায় এবং পাতাগুলো বন্ধ হয়ে যায়। এটাকেই বলা হয় সিসমোন্যাস্টিক চলন। এই চলন তাপ বা সন্ধ্যার অন্ধকারেও দেখা যায়, অর্থাৎ এটা এক ধরনের ন্যাস্টিক চলন, যা বহির্বাহ্যিক উদ্দীপকের কারণে হয়ে থাকে।
ন্যাস্টিক চলন হয়, ট্রপিক চলন হয়, মানে আমাদের জিওইক চলন হয়, অনেক রকমের চলন হয়। ন্যাস্টিক চলন তার মধ্যে যেটা বহিস্থ উদ্দীপনার কারণে হয়ে থাকে। ট্রপিক চলন থাকে, ঠিক আছে? এই ধরনের অনেক ধরনের চলন থাকে। যদি হয়তো পড়েছো, ভুলে গেছো, যদি কোনো ক্লাস থাকে অবশ্যই আমরা আলোচনা করব। বায়োলজিক্যাল ট্রানজিওডার কাকে বলা হয়? দেখো, ব্যাপারটা হচ্ছে বায়োলজিক্যাল ট্রানজিওডার মানে হচ্ছে গ্রাহক কোষ, রিসেপ্টর সেল হলো ট্রানজিওডার, কারণ এরা উদ্দীপকের শক্তিকে সংবেদনশীল নিউরনের মাধ্যমে বৈদ্যুতিক আবেগ শক্তিতে রূপান্তর করে। আমাদের বাইরে যদি কোনো মানে কোনো ধরনের উদ্দীপনা সৃষ্টি হয়, কোনো গরম লাগা, ঠান্ডা লাগা, তখন কি হয়, এই গ্রাহক সেল বা রিসেপ্টর সেল বডির মধ্যে যেগুলো থাকে, তারা কি করে এই উদ্দীপনাকে গ্রহণ করে এবং গ্রহণ করার মাধ্যমে নিউরনের মাধ্যমে আমাদের মস্তিষ্কে পৌঁছে দেয়। এর ফলে স্নায়ুতন্ত্রের মধ্যে এটা প্রবাহিত হয়। এবার নিউরনের মাধ্যমে সেটা যে আমাদের যে হচ্ছে হৃৎপিণ্ড, আমাদের যে পেছন দিকে যে সুষুম্না কাণ্ড রয়েছে, যে আমাদের সুষুম্না কাণ্ড, তার মাধ্যমে মস্তিষ্কে যায় এবং মস্তিষ্কের মাধ্যমে সেটা আমাদের যে মাসল সেলে যায়, তার মাধ্যমে আমরা রেসপন্ড করে থাকি। তো বায়োলজিক্যাল ট্রান্সজিওটার বলা হয় এই গ্রাহক সেলকে, যার মাধ্যমে আমাদের যে ট্রান্সজিওটার বা উদ্দীপনা স্থানান্তরিত হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, কাজ করার সামর্থ্যকে কি বলে? দেখো, কাজ করার সামর্থ্যকে শক্তি বলা হয়। তাহলে পদার্থবিদ্যায় কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকে শক্তি বা এনার্জি বলা হয়। আর অর্থাৎ মনে রাখবে, কাজ আর শক্তির একক বা ইউনিট কিন্তু একই। আর ক্ষমতা হচ্ছে কাজ করার হার, অর্থাৎ প্রতি সেকেন্ডে বা প্রতি ইউনিট সময়ে যত তুমি কাজ করো সেটা তোমার ক্ষমতা বলা হয়, যার ইউনিট আমাদের ওয়াট, আর কাজের ইউনিট আমাদের জুল, কার্য বা শক্তির ইউনিট জুল হয়ে থাকে। আর বল হচ্ছে একটা বহির্জাত এজেন্টের মতো কাজ করে, একটা উদ্দীপনা, যার ফলে কোনো বস্তু স্থিতিশীল বা গতিশীল অবস্থায় নিজের অবস্থাকে অপরিবর্তিত রাখতে সাহায্য করে। যদি তুমি বল প্রয়োগ না করো, তাহলে সেটা স্থির থাকবে, যেটা আমাদের নিউটনের প্রথম গতিসূত্র অনুযায়ী বলা হয়েছে। আর নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা বলের সংজ্ঞা পাই, আর দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা বলের যে পরিমাপ করার পেয়ে থাকি। পরবর্তী প্রশ্ন, জার্মানিতে প্রথম নিয়ন্ত্রিতভাবে একটি পরমাণুর বিভাজন কবে হয়েছিল? দেখো, জার্মানির বিজ্ঞানী অটো হ্যান এবং ফ্রিডরিখ স্ট্যান্ডম্যান 1938 সালের 28শে ডিসেম্বর প্রথমবার ইউরেনিয়াম পরমাণুকে বিবেচনা করেছিল। এর মাধ্যমে কি হয়, পারমাণবিক যুগের সূচনা হয়। কিন্তু প্রাথমিক অবস্থায় বোম তৈরি করা হয়নি, পরমাণুর বিভাজন করা হয়েছিল। পরবর্তীকালে ওপেনহাইমার এই পরমাণু বিভাজন থেকে অ্যাটমিক বোম সৃষ্টি করেছিলেন, যেটা অপারেশন ম্যানহ্যাটেন প্রজেক্ট নামে পরিচিত। প্রজেক্টটা ছিল ট্রিনিটি, যদি মনে থাকে। নিচের কোনটি সর্বাধিক নমনীয় ধাতু? দেখো, নমনীয়তা হলো একটি ধাতুর পাতলা তারে পরিণত হওয়ার ক্ষমতা। তো অ্যাকর্ডিং টু সোনা হচ্ছে সবচেয়ে নমনীয় ধাতু। 1 গ্রাম সোনা থেকে প্রায় 2 কিলোমিটার দৈর্ঘ্যের একটি তার তৈরি করা যেতে পারে। রূপা, তামা, অ্যালুমিনিয়ামের থেকেও এটা কিন্তু অনেক নমনীয় ধাতু। নিম্নের কে প্রথমবার কোষ আবিষ্কার করেন? খুবই সহজ প্রশ্ন। রবার্ট হুক 1665 সালে, ব্রিটিশ বিজ্ঞানী, একটা অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে কর্কের টুকরোতে প্রথম কোষ আবিষ্কার করেছিলেন। তিনি মৌচাকের মতো যে অংশগুলি লক্ষ্য করেছেন সেগুলোকে তিনি কোষ বা সেলুলা বলে বলেছিলেন, যেটি তিনি তার পর্যবেক্ষণগুলি মাইক্রোগ্রাফিয়া নামে বইতে বর্ণনা করেছেন। মহাকর্ষ সূত্রের আবিষ্কর্তা কে? প্রত্যেকে জানি, আইজাক নিউটন। 1687 খ্রিস্টাব্দে তার বিখ্যাত যে বই ফিলোসফি নিউট্রিয়াস প্রিন্সিপিয়া ম্যাথামেটিসিয়া বইতে মহাকর্ষ সূত্র বা ইউনিভার্সাল ল অফ গ্রেভিটেশন প্রকাশ করেন। এর মাধ্যমে তিনি বলেন যে বিশ্বের যে কোনো দুটি বস্তুকণা তাদের সংযোজক সরলরেখা বরাবর পরস্পরকে আকর্ষণ করে, এবং এই আকর্ষণ বল কণা দুটির যে ভর রয়েছে, যে মাস রয়েছে, তার গুণফলের সঙ্গে সমানুপাতিক। অর্থাৎ যত বেশি ভর হবে তত তাদের আকর্ষণ বল বাড়বে। আর মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, মানে যত দূরে যাবে তত বর্গের হারে তাদের কিন্তু আকর্ষণ কমবে, যেটাই কিন্তু নিউটনের যুগান্তকারী আবিষ্কারের মানে যার উপর ভিত্তি করে পদার্থবিদ্যা গঠিত হয়েছে। কোন মাধ্যমে শব্দের গতিবেগ সর্বাধিক? দেখো, শব্দ একটা মেকানিক্যাল ওয়েভ বা যান্ত্রিক তরঙ্গ, যেটা চলাচলের জন্য মাধ্যমের প্রয়োজন। অর্থাৎ যত মাধ্যমের ডেন্সিটি বেশি হবে তত সেখানে শব্দ দ্রুত গতিতে যাবে। ফলে সবচেয়ে দ্রুত মানে ঘনত্ব সম্পন্ন হচ্ছে আমাদের কঠিন, বা তার মধ্যে কাঠ। তো কাঠের মধ্যে দিয়ে সবচেয়ে দ্রুত গতিতে কিন্তু শব্দ যাবে। গ্যাসীয় মাধ্যমে সবচেয়ে কম গতিতে যাবে, এবং শূন্য স্থানে যদি হয় শব্দ কিন্তু ট্রাভেল করতে পারে না। ওকে। কলিচুনের রাসায়নিক নাম? দেখো, কলিচুনের রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, যেটা হচ্ছে পোড়া চুন। ক্যালসিয়াম অক্সাইডে যদি জল দেওয়া হয়, যেটাকে আমাদের পোড়া চুন বলা হয়ে থাকে, তো তার সঙ্গে জল দিলে আমাদের কলিচুন তৈরি হয়ে থাকে। তো ক্যালসিয়াম অক্সাইড বা পোড়া চুনের সাথে জলের বিক্রিয়া হয়, এই জন্য এটাকে স্লেট লাইম বলা হয়ে থাকে।
এটা কিন্তু এক্সোথার্মিক রিয়াকশন, মানে জল দিলে কিন্তু প্রচুর তাপ উৎপন্ন হয়, এই জন্য জল দেওয়ার পরে ওখানে হাত দেওয়া যায় না, কোনো কিছু কাঠি দিয়ে নাড়তে হয়। কস্টিক সোডার রাসায়নিক সংকেত কি? কস্টিক সোডা যেটা আমাদের কাপড় কাচায় ব্যবহার হয়, যেটা সোডিয়াম হাইড্রোক্সাইড নামে পরিচিত, যেটা NaOH, এই অণুতে একটা সোডিয়াম অণু আর এবং একটি অক্সিজেন অণু থাকে, যার মধ্যে একটা হাইড্রোজেন পরমাণুও থাকে। এখানে হাইড্রোক্সিল মূলক OH মাইনাস আর Na প্লাস হিসেবে গঠিত হয়ে থাকে কস্টিক সোডা, যেটা কাপড় কাচায় ব্যবহার করা হয়। আজকে লাস্ট প্রশ্ন, সবচেয়ে হালকা ধাতুর নাম কি? দেখো, সবচেয়ে হালকা ধাতু হচ্ছে লিথিয়াম, যেটা পর্যায় সারণীতে সবচেয়ে হালকা ধাতু এবং সবচেয়ে হালকা কঠিন পদার্থ। অনেকে বলবে স্যার হাইড্রোজেন, কিন্তু হাইড্রোজেন কিন্তু সবচেয়ে হালকা মৌলিক পদার্থ বা গ্যাস, এটা কিন্তু কোনো ধাতু নয়। হাইড্রোজেন ধাতু অধাতু উভয়েরই ধর্ম দেখায়, কিন্তু হাইড্রোজেন কিন্তু কোনো ধাতু নয়। ওকে। আর সোডিয়াম, পারদ, এগুলো কিন্তু লিথিয়ামের থেকে অনেক ভারী। পারদ জলের থেকেও কিন্তু অনেক ভারী হয়ে থাকে। সোডিয়াম হালকা, কিন্তু লিথিয়াম হচ্ছে সবচেয়ে হালকা ধাতু। এটা যেন ভুল না হয় এক্সামে, হাইড্রোজেন অনেকে করে দিয়ে আসবে, এটা কিন্তু ভুল হবে। ওকে। তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, এবং আরো এই ধরনের ক্লাস পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো, এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও। ধন্যবাদ।